প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাফিজউদ্দিন খান। আমরা আজকে নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী ক্লাস হিসেবে তোমাদের একটি ক্লাস নেব। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা টিভি স্ক্রিনের সামনে তোমাদের পাঠ্যপুস্তক, কলম এবং খাতা নিয়ে বসেছ। চলো আমরা ক্লাস শুরুর আগে একটি ছবি দেখে নেই। তোমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলো দেখে কি অনুমান করছো? আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি একটি শ্রেণীকক্ষের ছবি, শিক্ষক পাঠদান করছেন এবং শিক্ষার্থীরা বসে আছে। আরেকটি ছবিতে দেখছি একটি পরিবার, এবং নিচের তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি একটি ভোটার বাক্স, যাকে আমরা বলতে পারি ভোটদান প্রক্রিয়ার একটি ছবি। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো আমাদের আজকের ক্লাসের বিষয়। আমাদের আজকের পাঠ নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণীবিভাগ। আমরা নাগরিক অধিকার কি এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে জানব। চলো শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা এই ক্লাসটি শেষে যা শিখব, অধিকার কি তা ব্যাখ্যা করতে পারব, অধিকারের শ্রেণীবিভাগ করতে পারব, এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কি তা ব্যাপকভাবে বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমেই আমরা জানব অধিকার কাকে বলে সে সম্পর্কে। পৌরনীতি পাঠের নাগরিকতা বিষয়ক আলোচনায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধিকার। আমরা অধিকার ও কর্তব্য সম্পর্কেও কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে ধারণা নিয়েছি। তারপরেও এই ক্লাস বা এই পাঠের সাথে সম্পর্কযুক্ত এই বিষয়টি আমরা আরও ভালোভাবে জানার ও বোঝার চেষ্টা করব। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। বিষয়টিকে আমি আবারও বলছি, অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য এই অধিকারগুলো অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অধিকার সম্পর্কে ধারণা পেয়েছি। এবার আমরা সেই অধিকারগুলোর শ্রেণীবিভাগ করব, অর্থাৎ ক্লাসিফিকেশন করব। আমরা প্রধানতম দুভাগে ভাগ করতে পারি আমাদের অধিকারকে। একটি হলো নৈতিক অধিকার আর আরেকটি হলো আইনগত অধিকার। এবং আইনগত অধিকারকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করব। একটি হবে সামাজিক অধিকার, আরেকটি রাজনৈতিক অধিকার এবং তৃতীয়টি অর্থনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি একটি করে অধিকারের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা নেই। প্রথমে আসো, নৈতিক অধিকার কি? নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। আমি আবারও বলছি, নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন দুর্বলের সাহায্য লাভের অধিকার, এটাকে আমরা নৈতিক অধিকার বলতে পারি। এই নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না, তাই এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আইনগত অধিকার কি এবং তার শ্রেণীবিভাগ আলোচনা করব। যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকেই আইনগত অধিকার বলে। আমি পুনরায় বলছি, যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকেই আইনগত অধিকার বলে। আইনগত অধিকার তিন ভাগে বিভক্ত: সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও
অর্থনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি একটি করে অধিকারগুলোর সাথে পরিচিত হব। প্রথমেই আমরা সামাজিক অধিকার সম্পর্কে জানব। সামাজিক অধিকার বলতে আমরা কি বুঝি? সমাজে সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য, সেসব অধিকারকে আমরা সামাজিক অধিকার বলে থাকি। রাষ্ট্রে বসবাসকারী একজন নাগরিকের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য এই সামাজিক অধিকার অপরিহার্য। আমরা তাহলে দেখে নিই আমাদের সামাজিক অধিকারগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই জীবন রক্ষার অধিকার। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেই আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকা নিরাপত্তা, এটাকেই বলে থাকি আমাদের জীবন রক্ষার অধিকার, যে অধিকার রাষ্ট্র আমাকে দিচ্ছে। তারপরে আসো চলাফেরার অধিকার। আমরা আমাদের রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করতে যেন পারি, এই অধিকারটাও আমাদের একটি অন্যতম সামাজিক অধিকার, যা রাষ্ট্র থেকে আমরা পেয়ে থাকি। 3 নম্বর অধিকারটি কি? সম্পত্তি লাভের অধিকার। আমরা প্রত্যেক নাগরিক যার যতটুকু প্রয়োজন সে পরিমাণ অথবা তারও অধিক আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সম্পত্তি সংরক্ষণ, ক্রয় বিক্রয় বা লাভ করার অধিকার রাখি। এই সামাজিক অধিকারটিও রাষ্ট্র আমাদেরকে নিশ্চয়তা দেয়। 4 নম্বর সামাজিক অধিকার মত প্রকাশের অধিকার। আমরা জানি স্বাধীনভাবে কথা বলার অধিকারকে আমরা বলি মত প্রকাশের অধিকার। তুমি তোমার মতামত, যে কোনো মনের ইচ্ছা বা রাষ্ট্র সম্পর্কিত যে কোনো ধারণা তুমি স্বাধীনভাবে প্রকাশ করতে পারো এই মতামত প্রকাশের অধিকারটি চর্চার মাধ্যমে। এটিও তোমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী যে অধিকারটিকে সামাজিক অধিকার বলে চিহ্নিত করি সেটি হচ্ছে পরিবার গঠনের অধিকার। পরিবার আমাদের ক্ষুদ্রতম সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের মধ্য দিয়েই আমরা এই পৃথিবীতে আমাদের জীবনের সূচনা ঘটাই। তাই এই পরিবার গঠন অবশ্যই আমাদের অপরিহার্য একটি সামাজিক অধিকার। এরপরে আমরা দেখব শিক্ষার অধিকার। প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকারের নিশ্চয়তা দিবে রাষ্ট্র, এটিও নাগরিকের সামাজিক অধিকার। এরপরেই রয়েছে আইনের চোখে সমান অধিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক অধিকার, আইনের চোখে সবার সমান অধিকার। আমরা জানি ল ইজ ইকুয়াল টু অল, আইন সবার জন্য সমান। আমরা আইন প্রয়োগের ক্ষেত্রে ধনী দরিদ্র, অসহায় অথবা ক্ষমতাহীন ক্ষমতাবান, উচ্চবিত্ত নিম্নবিত্ত, ধর্ম বর্ণ শ্রেণীভেদ করব না। আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র আমাকে সমান অধিকারের নিশ্চয়তা দিবে, এটি নাগরিকের তাই একটি সামাজিক অধিকার। এর পরের সামাজিক অধিকারটি হচ্ছে ধর্ম চর্চার অধিকার। আমরা এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অন্যান্য ছোট ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করি। আমাদের এই দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। আমাদের রাষ্ট্র আমাদেরকে এই ধর্মচর্চার অধিকার দিচ্ছে। আমরা যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে নিজেদের রিচুয়াল অনুযায়ী, ধর্মীয় অনুশাসন অনুসারে পালন করি বা চর্চা করি, এটিও রাষ্ট্র প্রদত্ত একটি সামাজিক অধিকার। এর পরের সামাজিক অধিকারটি হচ্ছে ভাষা ও সাংস্কৃতিক অধিকার। আমরা বাংলা ভাষার মানুষ, এছাড়াও আমাদের এখানে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি জাতিগোষ্ঠী, যারাও আমাদের এই মূল বাংলাদেশেরই নাগরিক। তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষার ব্যাপারেও রাষ্ট্র সচেষ্ট। সে কারণে ভাষা ও সংস্কৃতির অধিকার আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামাজিক অধিকার। চুক্তি করার অধিকার। আমরা চুক্তি করার অধিকার বলতে কি বুঝি? একজন ব্যক্তি সম্পত্তি, জমিজমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চুক্তি করতে পারে। বিবাহ সম্পাদনের ক্ষেত্রে একটি চুক্তি রয়েছে। ব্যবসা বাণিজ্যের জন্য আমরা চুক্তি করে থাকি। এরূপ
যে কোনো চুক্তির ক্ষেত্রে আমরা মূলত রাষ্ট্রের এই সামাজিক অধিকারটি ভোগ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার পরবর্তী অধিকার সম্পর্কে জানব। রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার কাকে বলে? প্রথমে আসো আমরা জেনে নেই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য নাগরিক যে অধিকার ভোগ করে থাকে তাকে বলে রাজনৈতিক অধিকার। যেমন রাজনৈতিক অধিকারগুলো কি কি আমরা যদি একটু জেনে নেই। নির্বাচনে ভোট দানের অধিকার। আমরা জানি নাগরিক হিসাবে ভোট দান আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। এই অধিকারটি আমরা প্রয়োগ করি ভোটদানের মাধ্যমে। আমরা নাগরিক এই ভোটদান ক্ষমতাটিকে আমাদের সার্বভৌম ক্ষমতা হিসেবে দেখে থাকি। 2 নম্বর, নির্বাচিত হওয়ার অধিকার। আমরা নির্বাচনে ভোট দেওয়ার যেমন অধিকার রাখি, ঠিক তেমনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হওয়ারও অধিকার রাখি। আমরা যে কোনো নাগরিক নির্বাচন কমিশনের শর্ত সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রাখি। এটি আমার একটি অন্যতম মৌলিক রাজনৈতিক অধিকার। কারণ আমরা নির্বাচনে আমরা জনগণ ভোটদানের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি বাছাই করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী রাজনৈতিক অধিকারটি কি? সরকারি চাকরি লাভের অধিকার। আমরা জানি সরকারি চাকরি লাভ এটিও আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অধিকার। আমরা আমাদের যোগ্যতা অনুসারে চাকুরির শর্ত সাপেক্ষে সরকারি চাকরি লাভের অধিকার লাভ করে থাকি এই রাজনৈতিক অধিকারটির মাধ্যমে। আবেদন করার অধিকার এটিও আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। আমরা চাকুরির ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, যে কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে, তথ্য অধিকারের ক্ষেত্রে আমরা এই আবেদন করার অধিকার রাখি। পরবর্তী রাজনৈতিক অধিকারটি হচ্ছে স্থায়ীভাবে বসবাসের অধিকার। আমরা হয়তো আমাদের নিজ দেশে স্থায়ীভাবে বসবাস করছি, কিন্তু আমরা যদি কখনো অন্য কোনো রাষ্ট্রে বসবাস করতে চাই স্থায়ীভাবে, তাহলে সেখানে আমাকে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হবে। তখন সেই স্থায়ীভাবে বসবাসের অধিকারকেও আমরা রাজনৈতিক অধিকার বলবো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী রাজনৈতিক অধিকারটি হচ্ছে বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার। আমরা যখন বিদেশে অবস্থান করি তখন বিদেশি নাগরিক হিসাবে ওই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা লাভের জন্য আমরা যে অধিকার ভোগ করব তা আমাদের অন্যতম একটি রাজনৈতিক অধিকার। সর্বশেষ রাজনৈতিক অধিকারটি সরকারের সমালোচনা করার অধিকার। সরকারের সমালোচনা করার অধিকারও নাগরিকের রাজনৈতিক অধিকার, যা রাষ্ট্র নাগরিককে সাংবিধানিকভাবে দিয়ে থাকে। একটি রাষ্ট্রের সরকার ভালো মন্দ 2 ধরনের কাজই করতে পারে। তখন নাগরিক স্বাধীনভাবে সরকারের সুষ্ঠু ও ভালো কাজের জন্য, সংশোধনমূলক কাজের জন্য গঠনমূলক সমালোচনা করার অধিকার রাখে। এটাকেই আমরা মূলত বলে থাকি নাগরিকের রাজনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার দেখব 3 নম্বর অধিকারটি, অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার বলতে আমরা কি বুঝি? প্রথমে আমরা জেনে নেই অর্থনৈতিক অধিকারের ধারণাটি। জীবন ধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। আমি আবারও এর সংজ্ঞাটি বলছি। জীবন ধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে আমরা অর্থনৈতিক অধিকার বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার জেনে নেই এই অর্থনৈতিক অধিকারগুলো কি কি। যেমন যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার। আমার যোগ্যতা রয়েছে যে কাজটি করার, সেই কাজটি করার অধিকার আমার রয়েছে। রাষ্ট্র আমাকে সাংবিধানিকভাবে সেই অধিকারের নিশ্চয়তা দিবে। ন্যায্য মজুরি লাভের অধিকার। আমরা নাগরিক হিসাবে রাষ্ট্রে যেখানে যে প্রতিষ্ঠানে যে কর্মস্থলে যে কাজ করি না কেন,
আমাদের সেই কাজ বা পারিশ্রমিকের ন্যায্য মজুরি লাভের অধিকার রয়েছে। এটিও নাগরিকের অন্যতম একটি অর্থনৈতিক অধিকার। অবকাশ লাভের অধিকার, আমরা কাজের শেষে অবকাশ লাভ হতে পারে, এটা আমাদের রিটায়ারমেন্ট বা কর্মজীবন শেষে অবকাশ লাভ। এই অবকাশ লাভের অধিকারটিও একজন মানুষ বা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা পেয়ে থাকি। 4 নম্বর অর্থনৈতিক অধিকারটি হচ্ছে শ্রমিক সংঘ গঠনের অধিকার। লেবার অ্যাসোসিয়েশন বা শ্রমিক সংঘ একটি প্রতিষ্ঠানে এমপ্লয়ি, ওয়ার্কার বা শ্রমিকদের নিজেদের স্বার্থ ও কল্যাণের জন্য একটি সংঘ থাকে। সেই সংঘটি গঠনের অধিকার নাগরিকের রয়েছে। সেই সংঘের মাধ্যমে শ্রমিকরা তাদের কল্যাণ, অধিকার বা স্বার্থ সুষ্ঠুভাবে পাচ্ছে কিনা, সংরক্ষিত হচ্ছে কিনা সে বিষয়টি তারা জানতেও বুঝতে পারে। তাহলে শ্রমিক সংঘ গঠনের অধিকার রাষ্ট্রের অন্যতম একটি অর্থনৈতিক অধিকার যা রাষ্ট্র নাগরিককে দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে এই পাঠ শেষে আমরা যা শিখলাম তা আমরা একটু আবার ভালো করে বুঝে নেই। আমরা অধিকার বলতে কি বুঝি এই বিষয়টি আলোচনা করেছি। আমরা জেনেছি অধিকার রাষ্ট্র থেকে প্রদত্ত নাগরিকের কিছু সুযোগ সুবিধা, যা রাষ্ট্রের নাগরিক সুষ্ঠু সুন্দর জীবন যাপনের জন্য এবং তার মানসিক ও সামাজিক ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র থেকে পেয়ে থাকে। এরপরে আমরা জেনেছি নাগরিকের অধিকারের শ্রেণীবিভাগ। নাগরিক মূলত 2 ধরনের অধিকার পেয়ে থাকে রাষ্ট্র থেকে। একটি হলো নৈতিক অধিকার, আরেকটি বলেছি আইনগত অধিকার। নৈতিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু নৈতিক অধিকারটি মূলত উৎসারিত হয় আমাদের বিবেক ও ন্যায়বোধ থেকে। কিন্তু আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক আরোপিত। এই আইনগত অধিকারেরই 3টি শ্রেণীবিভাগ করেছি আমরা। একটি হলো সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। আমরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের প্রত্যেকটি অধিকারের সাথে বিশদভাবে পরিচিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে বাড়ির কাজে যাব। তোমরা বাড়িতে বসে পড়াশোনার কাজে মনোযোগী থাকবে। আমাদের আজকের পাঠের বাড়ির কাজটি হবে অধিকারের শ্রেণীবিভাগ। অধিকারের শ্রেণীবিভাগের একটি চার্ট প্রস্তুত করে তোমরা রাখবে। তোমাদের স্কুল খোলার পর বিষয় শিক্ষকের কাছে তোমাদের বাড়ির কাজটি দেখিয়ে তোমরা নিশ্চয়ই তোমাদের সঠিক মূল্যায়নটি জেনে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে তোমরা আমার ঘরে আমার স্কুলে এই অনুষ্ঠানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তোমরা যদি কেউ চাও আমাদেরকে ইমেল করতে পারো। এই পাঠ সম্পর্কিত যে কোনো প্রশ্ন ও তোমার মন্তব্য আমাদেরকে জানাতে পারো ইমেইলে। আমরা তোমাদেরকে সর্বাত্মকভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো জানানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা,